আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে, তাদের স্বাগত আজকের রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পাইলটের ভুলেই ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, নেপালের চূড়ান্ত প্রতিবেদন। দায় এড়াচ্ছে নেপাল, বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শপথ নিতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শরীর গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। চট্টগ্রামে দুদক চেয়ারম্যানের অভিযানেও টনক নড়েনি সরকারি স্কুলে। এসএসসির প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নানা কৌশল। ঢাকা উত্তর সিটির নবযুক্ত 18 ওয়ার্ডে নেই কোনো রকম নাগরিক সুবিধা। নির্বাচনের পর সুফল পাওয়ার আশায় বাসিন্দারা। কাউকেই অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ না দিতে সেগুলো রাষ্ট্রের অনুকূলে আনার জন্য গত বৃহস্পতিবার নবগঠিত অপরাধ লব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটের জরুরি সভায় অনুসন্ধান চলাকালেই অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2004 সাল থেকে অবৈধ সম্পদ সংক্রান্ত চলমান এবং কমিশনের পক্ষে রায় হয়েছে এমন সব মামলায় সম্পৃক্ত সকল প্রকার অবৈধ সম্পদ জব্দ বা অবরুদ্ধ করে মামলার তালিকা অনুযায়ী রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে কমিশনে উপস্থাপন করতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তাঁর স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও শেয়ার এবং স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দ করেছে দুদক। এসব সম্পদ ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি, সম্পদের ক্ষতি সাধন কিংবা অব্যবস্থাপনার সুযোগ না রাখতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে দণ্ডবিধির 166 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আইন অমান্য করে কোনো ক্ষতি সাধন বা ক্ষতি সাধনের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। রোববার চট্টগ্রাম মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক হাজির হয়ে বেশিরভাগ শিক্ষককেই অনুপস্থিত পাওয়ায় যে কোনো মূল্যে সন্তানদের শিক্ষা নিশ্চিত করতেও প্রয়োজনে দণ্ডবিধির 166 ধারা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দুদকের অভিযানে সরকারি হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত পাওয়ার পর রোববার কর্মক্ষেত্রে চিকিৎসককে পাওয়া না গেলে সঙ্গে সঙ্গে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন দুর্নীতি দমন কমিশন দুদকের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক মইদুল ইসলাম, সাবেক শ্রম সচিব মিকাইল শিপার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। স্বাগত আপনাদের তিনজনকেই। মইদুল ইসলাম, আজকের বিষয় নির্ধারণ করেছি কারণ আপনার সাথে গত সপ্তাহেও এই টেবিলে আলাপ হলো। আজকের বিষয় নির্ধারণ করেছি আসলে দুদক আর কি কি করবে। এর মধ্যে একটি চমকপ্রদ সিদ্ধান্ত তো এটি বটেই যে অনুসন্ধান চলাকালেই আপনারা ক্রোক করবার এখন সিদ্ধান্ত নিয়েছেন, সম্পদ জব্দ করবার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নিয়েও খুব আলাপ হচ্ছে। সেই দিয়েই যদি শুরু করি আমরা আলাপ, এতে কি আসলে যার সম্পত্তি ক্রোক করছেন তার অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে যে এই দুর্নীতির অপরাধের সাথে যেটি আপনার সম্পদ, এটি ফ্রিজ করার এবং বলে তখনকার ছিল অ্যাটাচমেন্টের বিষয়ে তৎকালীন ব্রিটিশ 1944-এ 44 সালে একটি অর্ডিন্যান্স করেছিল। পরবর্তীতে আপনার 48 সালে আবার ইস্ট বেঙ্গল একটা অ্যাক্ট হয়। ওখানে ছিল সিভিল প্রসেসটা, ছিল সিভিল প্রসেস, সিভিল কোর্টে যেতে হতো, যার ফলে ওই আইনের চর্চা আমাদের দেশে মানে তখনও পর্যন্ত আপনার পুলিশ তো করতেন, এইগুলো পুলিশের পক্ষ থেকে এই আইনগুলোর চর্চা হয়নি। পরবর্তীতে যখন দুদক আইন হলো 2004-এ, তখন 2004-এর আইনের বিধি 18-তে একটি আপনার বিধান দেওয়া হলো যে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার ক্রোক এবং ফ্রিজ এইটা করা যাবে। আরেকটি হলো
যে পরবর্তীতে যখন মানি লন্ডারিং আইন হলো, মানি লন্ডারিং আইনের ভিতরেও এটি আসলো যে ক্রোক এবং ফ্রিজ করা যাবে, এবং ওখানে আরও একটু ডিটেল প্রসিডিওর দেওয়া হলো। এখন এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে এখানে বলছেন যে অনুসন্ধানকালেই হোক কিংবা আপনার তদন্তকালেই হোক করা যাবে। প্রথমত হচ্ছে যে দুদক নিজে নিজে করতে পারবে না, দুদককে আদালতে যেতে হবে, আদালত থেকে আদেশ দেবেন যে এটা ক্রোক হবে অথবা ফ্রিজ হবে। কিন্তু দুদককে যেটুকু আদালতকে স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে যে পার্টিকুলার এই সম্পত্তিটা যে অপরাধলব্ধ, এই বিষয়ে আমাদের কাছে কতখানি ক্রেডিবল ইনফরমেশন আছে যেটা দিয়ে আদালতকে স্যাটিসফাই করা যায়। তাহলে আমার ওই পর্যন্ত স্যাটিসফ্যাকশন আসলে তারপরে আমি আদালতকে যেতে পারি, আদালতের কাছে, এবং আদালতকে কনভিন্স করা যাবে। এখন আমি একখানা অভিযোগ পেলাম আর তখনই যে আপনার ক্রোকের এবং ফ্রিজের জন্য দরখাস্ত দিয়ে ফেলবো এবং আদালত দিয়ে ফেলবে তা কিন্তু নয়। তো ওই জায়গাটা একটা থাকছে। আরেকটা হলো যে একটা স্পেসিফিক জানতে চাই, ধরুন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও শেয়ার আপনারা জব্দ করেছেন। জি, এই দুটো জিনিস হচ্ছে, দুটো কিন্তু মামলা হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওটা কিন্তু একটা প্রাইমা ফেসি হয়ে গেছে দেখা, এবং তারপরে সুনির্দিষ্ট অভিযোগের তথ্য প্রমাণ পাওয়ার পরেই কিন্তু মামলা হয়েছে। তো মামলা হওয়া মানে একটা তো আপনার আরও বেশি কিছু ইনফরমেশন ওখানে আছে, যেটাতে আমাদের অনুমান মানে আপনার একেবারে তদন্তর আগ পর্যন্ত আমরা ওইটাই বলবো যে আমাদের এখন পর্যন্ত যেটি সেটা নিশ্চিত আমরা যে এটি দুর্নীতিলব্ধ সম্পদ। সেই হিসাবে আমরা বাজেয়াপ্তকে বলে ক্রোক এবং ফ্রিজের দরখাস্ত দিয়েছি এবং আদালত সেটি দুটো লাইনে বলবেন কেন মনে হচ্ছে যে মানে মোসাদ্দেক আলী ফালু এবং তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও শেয়ার, এগুলো আসলে ক্রোক করার যোগ্য অবৈধ সম্পদ? না, সেটা তো একটা পার্টিকুলার মামলার মেরিট এখানে আমার মনে হয় যে মিডিয়ায় আলোচনা করা ওটা যৌক্তিক হবে না। এটা ওখানে আদালতে সেইভাবে স্যাটিসফাই করা আছে যে কেন আছে, তার মানে বিস্তারিতই বলা আছে এবং আদালত স্যাটিসফাই হয়েই দিচ্ছেন। এবং শুধু এই দুটো না, আপনার আরো অনেক মামলাতেই, যেমন ওই যে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের একজন, না সেটা তো একজন সরকারি কর্মকর্তা, তারা হ্যাঁ জি। এখন হচ্ছে যেটা বলছেন যে এটা কিন্তু হচ্ছে যে মামলার চূড়ান্ত রায় হওয়ার আগে পর্যন্ত এই ক্রোক এবং ফ্রিজ করলে যেটি হবে সেটি হচ্ছে যে উনি এটা ট্রান্সফার করতে পারবেন না, এই ট্রান্সফারের অধিকারটা তার স্থগিত থাকছে। এবং যদি রায়ে তিনি দোষী সাব্যস্ত হন তাহলে আইনেই বিধান আছে যে ওইটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন আগাম কেন ব্যবস্থাটা নেওয়া হচ্ছে? কারণ ব্যবস্থাটা নেওয়া হচ্ছে যে যদি বিচার শেষ হওয়ার আগেই এটি হস্তান্তর হয়ে যায় তখন আর বাজেয়াপ্তিটা কার্যকর করা যাবে না, সেই জন্য এইটা আগাম ব্যবস্থা নেওয়া হয়। মানে তখন আর এই সম্পদের তখন তো আর ওই সম্পদ ট্রান্সফার হয়ে যাবে অন্যের কাছে, ট্রান্সফার হয়ে গেলে তো ওইটা তখন পাওয়া যাবে না, এবং আইনের ভিতরে সেটাই বলা আছে। তো সেই জন্য এটা করা হয় এবং ফাইনালি যাবে হচ্ছে কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তার আগে যদি ধরেন তার ইয়ে থাকে, অবমুক্ত সুযোগ থাকে, আইন পয়েন্ট থাকে, সেগুলো তো আইনের সুযোগ আছে। ব্যারিস্টার তানজিবুল আলম, এতে আসলে কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা? কারণ একরকম তো একটি মামলা করেছে দুদক, যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলা, সেই মামলা তো অপরপক্ষ লড়ছেন এবং তিনি নিশ্চয়ই সেটা প্রমাণ করবার জন্যই কোর্টে লড়ছেন যে তার সম্পদ অবৈধ নয়। সেক্ষেত্রে মামলা করলেই যদি সম্পদ বাজেয়াপ্ত করা যায়, বাজেয়াপ্ত নয়, এটা হচ্ছে ক্রোক এবং ফ্রিজ, মানে জব্দ করা যায়, মানে জব্দ করা যায়, জব্দ করা যায়। আমি যদি জব্দ শব্দটা মানে প্রপার নয়, এখানে ক্রোকের বাংলা কি করব ব্যারিস্টার তানজিবুল আলম? ক্রোকের বাংলা ক্রোকই, ওটার ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট। আর জব্দ নয়, এখানে হচ্ছে ফ্রিজ, আর জব্দ হলো সিজ। আচ্ছা, সিজ করাটাকে সিজটা আমাদের তদন্তকারী কর্মকর্তারা নিজেরাই করতে পারে, আর ফ্রিজ করতে গেলে আদালতে যেতে হয়। মানে ক্রোক করা মানেও তো ব্যাপারটা হচ্ছে আর সম্পদ আর আমার থাকলো না, না এই সম্পদ আপনার থাকলো, কিন্তু আপনি ডিউরিং ট্রান্সফার করতে পারবেন না, ইউজও করতে পারবেন। যদি সেখানে আমি রিসিভার না লাগাই তাহলে আপনি সম্পদ ব্যবহারও করতে পারবেন, আর যদি আমি রিসিভার লাগাই তাহলে সেটা হয়তো রিসিভারের কাছে আসবে, কিন্তু আপনার অন্য অসুবিধা হবে না, শুধুমাত্র ট্রান্সফার করাটা আপনার রাইটটা থাকবে না। বা যদি ট্রান্সফার করেনও তাহলে আমার প্রায়োরিটি থাকবে আমার মামলার ক্ষেত্রে। এইটি হচ্ছে ক্রোক এবং ফ্রিজের ক্ষেত্রে। ধন্যবাদ। যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে যে
দুদক ঘোষণা দিয়েছে যে তদন্ত চলাকালীন সময়ও তারা সম্পত্তি মানে বাজেয়াপ্ত হবে না, ওনারা ক্রোক করতে পারবেন। আর আমাদের জন্য যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বর্তমানে যে প্রচলিত আইন আছে সেগুলো অনুযায়ী এটা করবে, নাকি তাদেরকে এক্সট্রা পাওয়ার দেয়া হচ্ছে কিংবা দেয়া হবে ভবিষ্যতে, যেটার এক্সারসাইজ করে তারা তার ওই ক্ষমতাটা প্রয়োগ করবেন। আপনি যদি বর্তমানে যে আইনগুলো আছে সেগুলো পর্যালোচনা করেন তাহলে অলরেডি ওনাদেরকে বিভিন্ন ধরনের পাওয়ার দেওয়া হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দেব। যেমন ধরেন এই যে অনুসন্ধান, এখানে দুর্নীতি দমন কমিশন যখন যে কোনো বিষয়ে একটা পদক্ষেপ নেয় ওনারা দুই ধরনের কাজ করেন। একটাকে বলা হয় ওনারা তদন্ত, আরেকটাকে বলেন অনুসন্ধান। এখন যে বিষয়টা পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি কারোর বিরুদ্ধে যদি কখনো কোনো কেউ একজন একটা অভিযোগ দিল, ওনারা প্রথমে এটা অনুসন্ধান করবেন আসলে অভিযোগের আদৌ সত্যতা আছে কিনা, প্রাথমিক সত্যতা আছে, মানে প্রাইমারি ফেসি কেস আদৌ আছে কিনা, এটাকে ওনারা অনুসন্ধান বলেন, ইংরেজিতে আমরা এটাকে ইনকোয়ারি বলি। আর যখন আপনার মামলা হয়ে যায়, এফআইআর হয়ে যায়, এখন হাইকোর্টের আপিলেট ডিভিশন ক্রোক করতে পারবেন ওনারা অনুসন্ধানকালে। তার মানে যেই মাত্র কাউকে সন্দেহ করে ইনকোয়ারি শুরু হবে তখনই ক্রোক করতে পারবে। ক্রোক করার মতন সাবস্টেন্স যদি থাকে তখনই আদালত আদেশ দিবে, আদারওয়াইজ তো। এখানে যে জিনিসটা হচ্ছে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট সেটা হচ্ছে যে দুদকের নিজস্ব ক্ষমতা নাই আপনার এই ক্রোকের আদেশ দেওয়ার, এটা শুধুমাত্র আদালতের মাধ্যমে হবে। এখন প্রশ্নটা হচ্ছে আদালতের কাছে আপনি কখন যাবেন? তো এতদিন ধরে যে চর্চাটা প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে যে আপনি যখন একটা এফআইআর ফাইল করলেন, তখন এফআইআর আপনি যে ফাইল করলেন সেটা কিসের ভিত্তিতে ফাইল করেছেন? সেটা হচ্ছে যে এফআইআর যে বর্ণিত আপনি অভিযোগগুলো করছেন সেই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য যেসব কাগজপত্র দরকার আছে সেগুলো আপনার কাছে আছে, এবং আপনি প্রাথমিকভাবে মনে করছেন এখানে একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেই জন্য আমি তার বিরুদ্ধে প্রসিকিউশন করার জন্য এফআইআর ফাইল করছি। এফআইআর থানায় গিয়ে ফাইল করা হয় এবং দুদকের আইন অনুযায়ী থানায় গিয়ে মামলা ফাইল করা হলো এটা তদন্তভার। সাধারণত অন্যান্য ক্ষেত্রে আমরা যেটাকে মামলা, থানায় যদি মামলা হয় তাহলে তদন্তভার আপনার কোনো পুলিশের কোনো এসআই কিংবা ইন্সপেক্টর নিয়ে থাকেন। কিন্তু দুদকের আইনের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে তারা নিজেরাই আবার এফআইআর ফাইল করেন, কিন্তু নিজেরাই আবার তদন্তের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে থাকেন। তখন ওনারা এফআইআর ফাইল করার পরে একটা মামলা হলো, সেই মামলা কিন্তু নট নেসেসারিলি ক্রিমিনাল প্রসিডিংস, এটা নিয়ে অনেক ডিবেট আছে এবং শেষ পর্যন্ত আপিলেট ডিভিশন বলা হয়েছে যে চার্জশিট না হওয়া পর্যন্ত, দাখিল না হওয়া পর্যন্ত প্রসিডিংস বিফোর কোর্ট এটা বলা যায় না, কারণ এফআইআর ইজ অ্যাকচুয়ালি তখনও পর্যন্ত শুধুমাত্র একটা অভিযোগ এবং এটা তদন্ত সাপেক্ষ একটা অভিযোগ। সো ওই কনক্লুশনে যদি আসি তাহলে আপনি যখনই একটা মামলা ফাইল করলেন তাহলে সেই বিষয়টা ওই মামলার পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ আপনি নিতে চান তাহলে সেটা অবশ্যই কোর্টের তত্ত্বাবধানে নিতে হবে। এবং দুদকের মামলা আপনার ট্রায়াল কিংবা তত্ত্বাবধানের জন্য প্রাথমিকভাবে আপনার রেজিস্ট্রেট করে থাকে, পরবর্তীতে সেটা আপনার ইয়াতে চলে যায়, স্পেশাল কোর্টে চলে যায়। তো উভয় ক্ষেত্রে যদি আপনি ওই মামলার পরবর্তী কোনো পদক্ষেপ নিতে চান, যেমন ক্রোক যদি করতে চান, আমরা যদি যখন দেখি যে কারো অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাওয়া গেছে, এটার সোর্স উনি ডিসক্লোজ করতে পারছেন না, কিংবা প্রাইমারি ফেসি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই সোর্সটা আসলে তার নোন সোর্স থেকে না, তাহলে আপনি যদি তাৎক্ষণিকভাবে ওইটা যদি জব্দ করার ব্যবস্থা না করেন তাহলে সেই অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা সরাই ফেলে, পরবর্তীতে যদি আপনি তাকে কনভিক্ট করেনও, যেহেতু সে টাকাটা সরিয়ে ফেলেছে, তাহলে আমাদের যে মানে আপনার দুর্নীতি লব্ধ যে সম্পদ সেটা আর করা গেল না। ওই পার্সপেক্টিভ থেকে তখন কোর্ট যে এই টাকাটা যদি সে সরাইতে না পারে সেটার জন্য অর্ডার দিতে পারে। এটা এই পাওয়ারটা যে দুদকের যে পাওয়ারটা, এটা কিন্তু নতুন কিছু না। হ্যাঁ, এখন এটা ওরা বিভিন্ন ক্ষেত্রে মামলা করে আসছেন। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে জনাব নাজমুল হুদা সাহেবের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় আছে। তখন উনি কোর্টে বিভিন্ন সময় 11-র সময় তো বোধহয় মানে চারদিকে সকল অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি মানে রাজনীতিবিদ, ব্যবসায়ী সবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে করা হয়েছিল। তখন উনি বললেন আমার সাস্টেনেবিলিটির জন্য আমার ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে হবে। তখন উনি কোর্টের মাধ্যমে বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন করে করে বিভিন্ন সময় টাকা উত্তোলন করেছেন। সো এরকম জিনিসটা হচ্ছে এটা খুব নতুন কিছু না, আপনি বলছেন এই পাওয়ারটা নতুন কিছু না। এবং আরো মজার ব্যাপার, এই পাওয়ারটি আসলে অপব্যবহারের সুযোগ আছে কিনা আমি সেই প্রশ্নটা, এবং এতে অন্য পক্ষের অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা আমি সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। এরপরেও আমি মিকাইল শিপার আপনার কাছে জানতে চাই যে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন। আমার কাছে মনে হচ্ছে যে মানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের জন্য তো খুব খারাপ সময় আসছে, মানে কারণ সরকারি চাকরি করলে আর কিছু করা নিষেধ, লাভজনক আর কোনো কাজ করা নিষেধ, কাজে বেতন ঢুকেছে, কত টাকা থাকার কথা সকলে জানেন, তাদেরটা তো এখন কথায় কথায় প্রয়োগ করা যাবে। ব্যাপারটা এত সহজই হবে কিনা তাই বাকি জানে। এত সহজে কি ব্যাপারটা হবে? আমি তো
আমি তো বিশ্বাস করি যে এই বর্তমান সরকার যে লাস্ট পে স্কেল দিয়েছেন, পে স্কেলের কারণে যথেষ্ট পরিমাণ আর্থিকভাবে মানে ইনসেন্টিভ পেয়েছেন সকল সরকারি কর্মকর্তা। এরপরেও যদি কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো অতিরিক্ত থেকে থাকে, সাধারণত এটা দেখা যায় যে সরকারি কর্মকর্তারা এত বোকা না, ওই দেখা যায় যে শ্বশুরের তরফ থেকে পাওয়া বা শ্যালকের তরফ থেকে পাওয়া যায়, বা এইভাবে বিভিন্ন জায়গায়। তো অনেকে অতি উৎসাহ করে নিজের নামেই বাড়িঘর কিনে ফেলেন, যেটা হয়েছে এই যে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার বিষয়। খুব সহজ হবে না, কিন্তু সতর্ক হইতে হবে যে বর্তমান সরকার বিশেষ করে এইবার ক্ষমতা গ্রহণে, এইবার নির্বাচনের পরে যেভাবে স্ট্রিক্ট জিরো টলারেন্স দেখাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, সবাই সতর্ক হয়ে যাওয়া ভালো। আমি একটা বিরতিতে যাই, আমি আপনাকে দিয়ে শুরু করবো মিকাইল শিপার, যে এতে ওই প্রশ্নটা এই পরের অংশে আলোচনা করতে চাই যে অপব্যবহারের আশঙ্কাও থেকে যায় কিনা এই যে অনুসন্ধানের পর্যায়ে সম্পত্তি ক্রোক করলে। আর আমাদের বিষয় যেহেতু নির্ধারণ করেছি দুদক আর কি করবে, দর্শকরা নানা রকম দাবি তুলছেন দুদকের আরো কি করা উচিত সে প্রসঙ্গেও একটু আলাপ করতে চাই। একটা বিরতি, ফিরে এলাম রাজকাহনে। আমি দর্শকদের কয়েকজনের মন্তব্য পড়তে চাই। ফারুক আহমেদ বলছেন, আশা করি দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে, সাথে তাদের কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতাও থাকবে। মোহাম্মদ নূর নবী ফরহাদ বলছেন, দুদক কি সরকারি দলের মন্ত্রী এমপিদের দুর্নীতির কোনো খবর পায়? আবুল কাশেম বলছেন, শুধু কি বিএনপি নেতাদেরই সম্পদ ক্রোক হবে নাকি সরকার দলীয়দেরও হবে? আরো নানা রকম দাবি আছে, সেগুলো পড়ে শোনাবো যে কি আসলে দুদকের আরো করতে হবে সে বিষয়ে। সাইদুল ইসলাম বলছেন, সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি ঘুষ নেয় তাহলে কি আর এই টাকা তাদের নিজের নামে রাখে? যারা সরকারি চাকরি করে তারা কখনোই নিজের নামে কিছু করে না বা রাখে না। মিকাইল শিপার, আপনি এই প্রসঙ্গে বলতে শুরু করেছিলেন যে অবৈধ সম্পদের খোঁজ পাওয়াও এত সহজ নয়, কিন্তু এই যে অনুসন্ধান চলাকালেই আসলে আদালতে গিয়ে ক্রোক করবার অনুমোদন চাইতে পারবে দুদক এবং করতেও পারবে, সেটা আসলে কতটা ভালো বা মন্দ হবে? আমার যুক্তিতে কিন্তু আমি যে কি পরিমাণ আয় করি এবং কি পরিমাণ আমার সম্পদ জমানো আছে, এটা যদি অস্বাভাবিক কিছু হয়, অবশ্যই আমার মনে হয় এটাতে দুদক নিজস্ব প্রসিডিউরে হাইকোর্টের কোর্টের অনুমোদন নিয়ে করতে পারে। এটা তো আমি অস্বাভাবিক তো আমি এটা জবাবদিহি করতে পারবো না। আমি তো বলতে পারবো না যে আমি আকাশ থেকে পেয়েছি বা করতে। আমার মাসিক ইনকাম বা বাৎসরিক যে ইনকাম থাকতে পারে, এর থেকে অস্বাভাবিক সম্পত্তি যেটা 10টা বাড়ি 10টা এইগুলি তো আমি দেখাতে পারবো না। হ্যাঁ, আমি একটা বাড়ি কষ্টবিষ্ট করে করতে পারি বা করতে পারি, কিন্তু 10টা বাড়ি হলে তো দুদক নিয়ে গেলে তো আমার আর না। তারপরে আমি প্রমাণ করতে, আমার প্রমাণের সুযোগ আছে তো। আমার এটা তো অ্যাটাচমেন্ট হলো বা ক্রোক হলো, তারপরে আমি তো যদি প্রমাণ করতে পারি যে আমি এই জায়গা থেকে এনে আমি এই সম্পত্তিগুলি অর্জন করেছি, তাহলে তো আপনি করে ফেলতে পারেন। কিন্তু ইনিশিয়ালি যদি দুর্নীতিকে যদি করতে হয়, জিরো টলারেন্সে আনতে হয়, এইগুলি কিন্তু অ্যাবনর্মাল ইয়েগুলি কিন্তু আপনাকে অ্যাড্রেস করতেই হবে। আমি বিষয়টাকে আসলে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখি। আমার প্রাথমিক মতামত সেটা হচ্ছে যে দুদকের তো অনেক ক্ষমতা আছে। এখন আপনি ক্ষমতাটা যদি খুবই জুডিশিয়াসলি ব্যবহার করেন তাহলে কিন্তু মানুষের হয়রানির সম্ভাবনা নাই। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে এসেছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে কিংবা তৃতীয় বিশ্বের পার্সপেক্টিভে যখনই কাউকে আপনি কোনো ক্ষমতা দেন, সে এটার অপব্যবহার করে এবং সে ওই ক্ষমতাটাকে তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। এখন আপনি যদি দেখেন, দুদক তো বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠান না, এবং দুদক সব কিছু খুব ন্যায্যভাবে করেছে কিংবা সবসময় ন্যায্যভাবে করে থাকে। দুদক ধোঁয়া তুলসী পাতা, এই দাবিও দুদক নিজেও করে না, আর আমরা বাংলাদেশের জনগণ কেউ নিজেরাও বিশ্বাস করে না। এরকম অনেক ঘটনাও ঘটেছে যে দুদকের কর্মকর্তারা নিজেদের বিরুদ্ধে, দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধেই বিভিন্ন সময় অনিয়মের অভিযোগ এসছে। তো ওই পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন যে একটা ক্ষমতা হচ্ছে আপনি ইনকোয়ারি পর্যায়ে আপনি কারো প্রপার্টি ক্রোক করে ফেলবেন, অথবা আপনি তদন্ত পর্যায়ে প্রপার্টি ক্রোক করবেন। আপনি যদি ইনকোয়ারি পর্যায়ে ক্রোক করতে চান, তার মানে কি, আপনি তো এখনো আসলে আদৌ কোনো দুর্নীতি হয়েছে কি হয় নাই সেই জিনিসটা আপনি ডিটারমাইন করার চেষ্টা করতেছেন। ধরুন আপনি আমার উপর রাগ, আপনি আমার নামে বললেন এবং দুদকের মনে হলো এই রাগটা এভাবে তো কাজ হয়, যে এটা একটু মাথায় নেওয়া যায় এবং তখনই কিন্তু আমাকে এই বিপদে ফেলা যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেই পার্সপেক্টিভ থেকে মনে করি ইনকোয়ারি পর্যায়ে দুদক যতই মনে করুক না যে ইনকোয়ারি শুরু করার আগে, আমি মনে করছি এখন ইট উইল বি আ ড্রাকোনিয়ান পাওয়ার, এবং সেটা মানুষের, আপনি যখন কারো সম্পদ বাজেয়াপ্ত করেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে সে
সম্পদটা যে অবৈধ উপায়ে করেছে সেটার জন্য আপনাকে প্রাইম অফিস এভিডেন্স থাকতে হবে। আপনি যখন বলছেন আমি ইনকোয়ারি পর্যায়ে আছি, তার মানে আপনার কাছে এখনো কিছু নেই। তাহলে কিভাবে আপনি হঠাৎ করে কনক্লুশনে চলে গেলেন যে আমার এখনই ক্রোক করা উচিত? কারণ আপনাকে এটাও মাথায় রাখতে হবে, সংবিধান অনুযায়ী সম্পদের অধিকার একটা মৌলিক অধিকারের অংশ, যে রাইট টু প্রপার্টি। তো আপনি তাকে যদি এটা থেকে বঞ্চিত করেন, তাহলে আপনাকে সাফিসিয়েন্ট এভিডেন্স কিংবা সাফিসিয়েন্ট মশলা থাকতে হবে যাতে করে আপনার পাওয়ারটা এক্সারসাইজ করতে গিয়ে কোনো নাগরিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। ওই কারণেই বলা হয় আপনার এই বিধানটা রাখা হয়েছে, আপনি দুদক সরাসরি পারবে না, আরেকজনকে দিয়ে এটা কনভিন্স করাতে হবে, কোর্টের মাধ্যমে করতে হবে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি, কোর্টের মাধ্যমে করার সময় কি আসলে দুদককে কিছু মানে অকাট্য যুক্তি অন্তত উপস্থাপন করতে হবে? এটা শুনেন, অকাট্য যুক্তি যদি আপনি একতরফা করেন তাহলে সেটাকে আর অকাট্য বলার উপায় নেই। আপনি দুদককে যদি এরকম করা হয় যে আপনি যখনই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন তখনই যার বিরুদ্ধে আপনি অ্যাপ্লিকেশন নিয়েছেন তাকেও যেন একটা শুনানির সুযোগ দেওয়া হয়। এখন যে একতরফা অনুসন্ধান পর্যায়ে কিংবা আপনার এফআইআর করার আগেই যেই কোর্টে অর্ডারগুলো নেওয়া হয়, যেহেতু কোনো এফআইআর ফাইল হয় নাই, তাহলে কিন্তু কোনো মামলা কোর্টে নাই। তাহলে আপনি শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের নাম্বার দিয়ে আপনি তার অগোচরে অর্ডারটা নিয়ে নিচ্ছেন। এবং আপনাকে যদি বলা হয় বা আপনি যে অর্ডারটা পাস করেছেন আমাকে একটা কপি দেন, আমার নিজের অভিজ্ঞতা দেখেছি ওইটা অর্ডারের কপিও দেওয়া হয় না। এবং আপনি ব্যাংকের মাধ্যমে জানতে পারলেন দুদক আপনার সম্পদটা ক্রোক করেছে, মানে হচ্ছে এখানে ফ্রিজিং অর্ডার আছে। ব্যাংকের যদি আপনি বলেন যে অর্ডারটা আপনি দুদককে যে আপনাকে অর্ডারটা দিয়েছে এটা একটা কপি দেন, বলে দুদক দিতে না করেছে। এবং আপনি যদি কোর্টে যান, আপনি কোর্টে কোথাও ওই অর্ডারটার কপি খুঁজে পাবেন না। বাট এইভাবে তো আসলে স্ট্যাটুটরি পাওয়ার অ্যাক্সেস করা উচিত না। কারণ হচ্ছে যে দুদকও একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আপনি যদি দুদককে ওই সুযোগটা করে দেন যে সে গোপনে বিহাইন্ড মাই ব্যাক, আপনি যদি কারো অনুসন্ধান করেন, আপনি যদি মনে করেন সে এই কাজটা করতেছে, আপনার তো তাকে সুযোগ দিয়ে দিনে দিনে একদিনে করেন এটা। কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রত্যেক নাগরিকের একটা অধিকার আছে। আপনি যদি কাউকে অধিকার থেকে বঞ্চিত করতে চান তাহলে তাকে অবশ্যই শুনানি, যুক্তিসঙ্গত শুনানির সুযোগ দিয়ে তারপর করবেন। কিংবা আপনি যখন একটা এরকম ঘটনা ঘটে, তারা যে এখানে ক্রোকের অর্ডার নিয়েছে, যার প্রপার্টি অ্যাকচুয়ালি ক্রোকড হয়েছে সে নিজেও জানে না। মইদুল ইসলাম, মানে একতরফা তো হচ্ছে কাজটা, সেই দিকটা যদি একটু বলেন। আর আমি যদি দর্শকদের ওই প্রশ্নগুলো তো পড়লাম, আরেকবার না হয় নাই পড়ি, আরো অনেকে এই প্রশ্ন করেছেন, আমি সেখান থেকে জানতে চাই যে মানে নাজির আহমেদি যেমন বলছেন যে ক্ষমতাবান বা ক্ষমতাসীন কারো ওপর দুদকের কোনো কিছু করার ক্ষমতা আছে কিনা। আমি সেখান থেকেই যদি বলি যে আসলে কার কার অবৈধ সম্পদের আপনি খোঁজ করবেন, কার কার অবৈধ সম্পদ এখনই ক্রোক করে ফেলা উচিত, তার আবেদন নিয়ে আপনি আদালতে যাবেন, এগুলো যখন শুধুই দুদকের একক এখতিয়ার এবং তা নিয়ে যখন একটা জনমনে প্রশ্ন আছে যে দুদক কাটটা দেখে কাটটা দেখে না, সেখানে তো ড্রাকোনিয়ান শব্দটা ব্যবহার করেছেন ব্যারিস্টার তানজিবুল আলম। ব্যারিস্টার সাহেব একটু মানে বেশি দুদকের বিপক্ষে বলেছেন, যেটা সঠিক নয়। একটি জিনিস হচ্ছে যে উনি বলছেন যে সম্পদ ভোগ করা হচ্ছে নাগরিকের অধিকার, সাংবিধানিক। সংবিধানের মৌলিক নীতির মধ্যে এই জিনিসটিও আছে যে কোনো ব্যক্তি, এটা বঙ্গবন্ধু যখন সংবিধান করে যান তখনই দেওয়া হয়েছে, যে কোনো ব্যক্তি অনুপার্জিত অর্থ ভোগ করতে পারবে না। নিশ্চয়ই না, সেটা আমরাও চাই না, সংবিধানে আছে। দুদকের কাজ এটার সাথেই সম্পর্কিত। এবং আরেকটি যেটি সেটি হচ্ছে যে এই যে আপনার এই সমস্ত ক্রাইমে যেখানে মানি লন্ডারিং কিংবা এই আন্তর্জাতিকভাবে মানি লন্ডারিংটাই বেশি, এমনকি যে সমস্ত ড্রাগস হয় বা আপনার ওই যে টেরোরিস্ট ফাইন্যান্সিং হয়, সেইগুলোতেও বিহাইন্ড দি ব্যাক অফ দি অ্যাকিউজড আদালতের কাছে যাওয়া যায় এবং আদালত থেকেই আপনার ফ্রিজ অর্ডার এবং অ্যাটাচমেন্ট অর্ডার নিয়ে আসে। এটা আন্তর্জাতিকভাবেই এই প্র্যাকটিস চলে আসছে এবং তারা আসামি ধরার আগে প্রথমে সম্পদ ধরে। আমাদের এইখানে এতদিন পর্যন্ত আসামির পিছনেই ছোটা হয়েছে, সম্পদের বিষয়টি একটু কম নজরে ছিল। এখন এইটি আরেক পাশাপাশি সমান গুরুত্বে নিয়ে আসা হয়েছে যে না, শুধুমাত্র ইয়েদের পেছনে ছুটলেই হবে না, ওই সম্পদ তো রাষ্ট্রের ছিল, সেই সম্পদ রাষ্ট্রের কাছে ফিরিয়ে আনাটারই আইনে সেই বিধানও দেওয়া আছে। এবং যেটি ব্যারিস্টার সাহেব বলছেন, আপনার আমরা মানি লন্ডারিং আইনের ভেতরে বিএফআইইউকে পাওয়ার দেওয়া আছে। সেটা হচ্ছে যে সে কোনো রকম সন্দেহজনক লেনদেন হলে যে কোনো রকম অ্যাকাউন্ট যে কাউরি আপনার 30 দিন করে 7 বার ফ্রিজ করে দিতে পারে। সেটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার।
আর আমরা যাচ্ছি আদালতে, আমি নিজে ফরিজ করছি না, হ্যাঁ, আদালতে যাচ্ছেন, আমাকে শেষ একতরফা করতে দেন। শুনানি করছে। একতরফা হোক। হ্যাঁ, তারপর এটিতে একটি অনির্দিষ্টকালের জন্য আপনি যখন 30 দিন করে মানি লন্ডারিং এর কথাটা বলছেন, আমি একটু একটা প্রশ্ন করি যে তখন তার মানে একটি একটা আইনি মানে একটা সময় সীমার মধ্যে বারবার এটি হচ্ছে যে একটা আর এটা তো করছেন একটা মামলা শেষ হওয়া পর্যন্ত সাময়িক ব্যবস্থায়, সেই জন্য তো ওইখানে বিএফআইউ যেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনার মেজার নিতে পারছে, সেখানে আমরা কিন্তু আদালতে যাচ্ছি। আদালতে গেলে আদালতকে স্যাটিসফাই করবার ব্যাপার আছে, এবং আদালতের আদেশ যার বিপক্ষে যাবে তারও প্রতিকার ওই আইনের মধ্যেই দেওয়া আছে। এটি তো ব্যারিস্টার সাহেবের জানাই থাকবার কথা, জানা আছে। এবং উনি উদাহরণও দিলেন যে যারা যারা এরকম দুই একজন এগ্রিভড হয়েছেন তারা কিন্তু আদালতের মাধ্যমে তার অনুকূলে যতখানি আপনার আদেশ নেওয়ার ততখানি নিয়েছেন। আরেকটি বলছেন যে অপব্যবহার, মানে কাটটা করবেন কাটটা করবেন না। আগে অপব্যবহারের বিষয়টা ঠিক করে দেই। অপব্যবহারের ব্যাপারে আমরা দুর্নীতি দমন কমিশন খুবই সচেতন। এই ক্ষেত্রে যদি কোনো কর্মকর্তার কোনো রকমের মানে আপনার যেটি বলে ম্যালাফাইডি পাওয়া যায়, তাহলে তার অবশ্যই ব্যবস্থা হবে, শাস্তি হবে। কোনগুলোকে এখন প্রায়োরিটি দিচ্ছেন আপনারা? যেমন ধরুন বাংলাদেশে খুব জনপ্রিয় একটি আলোচনার বিষয় তো এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছেন অনেকে, অনেকে বিদেশ চলে গেছেন, তাদের অনেকে দেশেও আছেন, মানে মানে কাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন? আমার দর্শকদের অনেকে মনে করছেন যে বিরোধী দলীয় নেতা কর্মীদের প্রায়োরিটি দিচ্ছেন কিনা। না, সেরকম ভাবে আপনার দেয়া হচ্ছে না। যাদের যেটি বললেন যে যাদের তথ্য আমাদের কাছে আসছে এবং যতটুকু ইনফরমেশন আমরা ওই কাজের জন্য সংগ্রহ করতে পেরেছি, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে এবং এটা প্রক্রিয়া চলবে। এখানে কোনো আপনার একটু ক্লারিফাই করি। দেখেন, আইনের যে বিধানটা আছে, এই বিধানটা যদি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলাও হয়েছিল, হাইকোর্ট ডিভিশন থেকে বলা হয়েছে যে এটা সাংবিধানিকভাবে এটা পাওয়ারটা ঠিক আছে, পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে পাওয়ারের প্রয়োগটা আপনি কিভাবে করছেন। আপনি যেখানে পাওয়ারের প্রয়োগটা হওয়ার কথা না সেখানে আপনি প্রয়োগ করছেন কিনা, কিংবা যেখানে প্রয়োগ করা উচিত সেখানে প্রয়োগ না করে কাউকে ছাড় দিচ্ছেন কিনা, মূল জায়গাটা কিন্তু প্রবলেমটা কিন্তু ওই জায়গাতে। নিশ্চয়ই আমরা চাই না যে অবৈধ সম্পদ কেউ ভোগ করুক আরামে। মিকাইল শিপার, দুদককে আরো অনেক কিছু করাতে চান আমাদের দর্শকরা, মানে আমাদের প্রত্যেকেরই হয়তো সেই প্রত্যাশা, কিন্তু এই প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলে নির্বাচনে গেলেন, তারপরে নির্বাচনে জিতে আসবার পর জিরো টলারেন্সের কথা বলার পর থেকে দুদকই প্রধান শিরোনাম। স্কুলে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, আরো অনেক জায়গায় আমার দর্শক পাঠাতে চায়। আপনি কিভাবে দেখেন? আরো কিছু জায়গায় যাওয়া উচিত, মানে বিশেষ করে ওই যে কিছুক্ষণ আগে বললেন যে ব্যাংকের যে হাজার কোটি টাকা যে আছে এইগুলিতে যাওয়া উচিত। যাচ্ছি তো আমরা, আরো কিছু এলাকায় যাওয়া উচিত। আর আরেকটা ব্যাপার আমি যেটা ফিল করি, আমি তো আমার চাকরির 37 বছরের অভিজ্ঞতা, আর্থিক দুর্নীতি আর নৈতিক দুর্নীতি দুইটা কিন্তু আলাদা। আমি আর্থিকভাবে খুব কোনোভাবে করলাম না, কিন্তু আমার যখন সুযোগ আসলো আমি আমার ভাতিজাকে হোক আর আমার গ্রামের ছেলেকে হোক চাকরি দিয়ে দিলাম, যেটা এবারে যে অন্য লোক পাওয়ার যোগ্যতা আছে অন্য লোককে চাকরি দিয়ে দিলাম। আমি কিছু কিছু দেখেছি, যদি এটা মানে ধর্মীয় অনুভূতিতে আমি কারো আঘাত করছি না, আমার সচিবালয়ে দেখেছি 12টা থেকে কিন্তু মেসওয়াক শুরু হয়ে যায়। কিছু কিছু কর্মচারী মেসওয়াক শুরু হয়ে যায় জোহরের নামাজে 12টা থেকে 2:30 পর্যন্ত, অনেক লম্বা গ্যাপ। সাধারণত আমাদের আধ ঘন্টা বা 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। এইগুলি কিন্তু এই যে এইসব দুর্নীতি, একরকম দুর্নীতি। এইটা কিন্তু সরকার আপনাকে বেতন দিচ্ছে, আপনার এই যে 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা চাকরি না করার কারণে আমি কিন্তু পয়সা কম নিচ্ছি না। এই যে গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে স্কুলে যে আমার অফিস প্রধান হিসাবে তো প্রধান শিক্ষকই দায়ী এটার জন্য। এই জায়গাটিতে আমি মিকাইল শিপার আপনার কাছে ফিরতে চাই যে সরকারি হাসপাতালে ডাক্তাররা যাচ্ছেন কিনা, সরকারি স্কুলে শিক্ষকরা আছেন কিনা, এটাও গিয়ে দুদককে দেখতে হবে কেন? তাদের ব্যবস্থাপনা, তাদের ম্যানেজমেন্ট কোথায় কাজ করছে? আমি সেই প্রসঙ্গটিতে আপনার কাছে ফিরতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। নাইমুল বাদল বলছেন দুদক সর্বত্র পৌঁছে যাক, সেটাই চাওয়া, তবে যে অপরাধ করছে তার পাশাপাশি অপরাধকারীর কর্তৃপক্ষকেও সমান শাস্তি দিলে অপরাধের মাত্রা কমবে। এই প্রসঙ্গে আপনি যাচ্ছিলেন মিকাইল শিপার, যে শিক্ষক বা হাসপাতালের ডাক্তার তাদেরকে দেখবার তো ব্যবস্থা আছে, মানে সরকারি ব্যবস্থাপনা আছে, দুদককে যেতে হবে কেন? দুদক গিয়েছে, এটা সাধুবাদ জানাচ্ছি। এটা আনইউজুয়াল একটা, দুদকের চেয়ারম্যান যে আপনি ওই স্কুল পর্যন্ত পৌঁছেছেন, এইটাও একটা এক্সাম্পল সেট হচ্ছে। কিন্তু তারপরেও আমি শিক্ষা দপ্তরের
কর্মকর্তা হয়ে আমার উপরে তো আমার শিক্ষা কর্মকর্তা আছেন বা অন্যান্য আছে, ইভেন আমি এই যে 7 জন শিক্ষকের কথা, তার অফিস প্রধান হচ্ছেন প্রধান শিক্ষক, তিনি যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হন, আমি বলবো যে এই গত পরশু দিনের যে স্কুলটাতে হয়েছে, এই যে প্রধান শিক্ষক তার কোনোই যোগ্যতা নাই একটা স্কুল পরিচালনা করা বা একটা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। তার উপস্থিতিতে উনি একমাত্র অফিসে স্কুলে থাকেন আর তার অধীনস্থ 7 জন শিক্ষকই চলে যান, এই ধরনের শিক্ষক, হ্যাঁ আমি সিনিয়রিটিতে শিক্ষক হতে পারে, সিনিয়র শিক্ষক হতে পারে, কিন্তু প্রধান শিক্ষক হতে থেকে ম্যানেজমেন্টের আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি না থাকে বা এক্সারসাইজ না করতে পারে, ওই লক্ষ্যে এনে প্রধান শিক্ষক হাসপাতাল স্কুল এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো পরিদর্শনের জন্য তো জেলা উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা আছে। এটা তো উচিত ছিল যে আপনার শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী ওনারাই এটা ধরবেন বা এটা মনিটরিং আরো করতে হবে। প্রত্যেক স্টেপে আপনার কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, স্কুল থানা লেভেলে আছেন, জেলা লেভেলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রসেসটা তো ওই দিনই কি 7 জন কর্মকর্তা যে থাকেননি আর আগের দিন ছিলেন বা পরের দিন ছিলেন, এটাও না, এটা মনে হয় চলে আসছে, এটা প্রশাসনিক দুর্বলতার কারণেই হয়েছে। কিন্তু এটা আনফরচুনেট, আমাদের মনিটরিং সিস্টেমটা আমরা প্রপারলি ডেভেলপ করতে পারিনি, আমাদের এই জন্য দুর্বল। আমি বলবো যে মাথা পচে গেলে নিচের ইয়েগুলি পচা শুরু হয়। এই যে ইনারা দিনের পর দিন আসা যাওয়া, দেরিতে আসছেন, দেরিতে করেছেন, এইটা হঠাৎ একদিন ধরা পড়ছে, এটা অবশ্যই সাধুবাদ। তাছাড়াও এই যে আপনি যেটা বললেন যে এই যে আমি ঋণ নিলাম, আমার বিরুদ্ধে কেস হবে, কিন্তু যে আমাকে ঋণটা দিল, আমি তো হঠাৎ করে গিয়ে ব্যাংকে থেকে টাকাটা তুলে পালিয়ে গেলাম না, একটা প্রসেসে ব্যাংক আমাকে টাকা দিয়েছে। আমি যদি আজকে 10 লক্ষ টাকা চাইতে যাই, দেখা যায় যে আমার মানে 14 গোষ্ঠীর ঠিকানা বা করে নেওয়া হচ্ছে, কিন্তু এইটা হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, আমি দেশের বাইরে চলে গেলাম ঋণ নিয়ে, কেসটা স্থগিত হয়ে থাকলো, এটা তো হতে পারে না। এই ঋণ দেওয়ার প্রসেসে কে ছিলেন, কারা কারা জড়িত ছিলেন, টপ টু বটম যদি আমরা প্রসেস করি, ওই ব্যাংক ম্যানেজারকে শাস্তি দিয়ে বা ধরে দুদকের কেস করে দিলে হবে না, ব্যাংকের উপরের লেভেলে রাঘব বোয়ালদের ধরা, সেই প্রত্যাশাটাই বারবার লোকের মুখে ফিরে ফিরে আসছে। ব্যারিস্টার তানজিবুল আলম, আমাদের দর্শকরা কেউ ভূমি অফিসে পাঠাতে চান, কেউ পাসপোর্ট অফিসে পাঠাতে চান, কেউ কোচিং সেন্টারে পাঠাতে চান দুদককে, হাসপাতাল আর স্কুলে তো পাঠাতেই চান। জয়চাঁদ বলছেন যে সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী শিক্ষকদের উপরেই মানে এই শুরু করলো কিনা এবং এর এখতিয়ার আছে কিনা, এই প্রশ্নটাও তুলেছেন তিনি। ধন্যবাদ। এখতিয়ারের প্রশ্নটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি যদি দুদকের পাওয়ার আছে কি আছে না আছে, দুদকের কার্যাবলী কি আছে না আছে, সেটা আমাদের দুদকের যে আইনটা আছে সেটা সেকশন 17-এ বলা আছে। আপনি যদি লিস্টগুলো দেখেন, প্রথম যে লিস্টগুলো আছে সেটা হচ্ছে দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ যেগুলো আছে সেগুলার অনুসন্ধান এবং মানে ইনকোয়ারি যেটা, আর ইনভেস্টিগেশন, এবং যদি ইনভেস্টিগেশনের পাওয়া যায় তাহলে মামলা পরিচালনা এবং আপনার মামলা সম্পর্কিত যাবতীয় যা কর্মকাণ্ড আছে সেগুলো করা। এর বাইরে সচেতনতামূলক অনেকগুলো কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করতে পারবে, সেই বিষয়ে বর্ণনা দেওয়া আছে। তো এখন দুদকের কোর ফাংশন যদি আপনি চিন্তা করেন, সে দুর্নীতি দমনের জন্যই তো আসলে দুদককে করা হয়েছে। তো সেই দুদকের দুর্নীতি দমনের উদ্দেশ্যে যে তফসিলভুক্ত আপনার অফেন্সগুলোর কথা বলা আছে, ওখানে একটা অফেন্সের ওনারা যেটার উপর রিলাই করেন সেটা হচ্ছে সেকশন 166। ওখানে বলা আছে যে কোনো পাবলিক সার্ভেন্ট যদি আপনার পাবলিক ইনজুরি করার উদ্দেশ্যে এমন কোনো কর্মকাণ্ড করেন যেটা আইনগতভাবে তার করার কথা না, তাহলে তিনি একটা অপরাধ সংগঠিত করেছেন বলে গণ্য হবে এবং সেটার জন্য শাস্তি বিধান আছে। ওখানে একটা ইলাস্ট্রেশনও দেওয়া আছে। এখন ওনাদের বক্তব্য হচ্ছে যে যেই ডাক্তার তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল 9টার সময় যাওয়ার কথা, উনি ওই দিন অনুপস্থিত ছিলেন, এই কারণে উনি সেকশন 166-এর আন্ডারে একটা অপরাধ সংগঠিত করেছেন। আমি মনে করি এই ধরনের ইন্টারপ্রিটেশন ইজ অ্যাকচুয়ালি ফার ফেস্ট ইন্টারপ্রিটেশন, এটা ডেঞ্জারাস ইন্টারপ্রিটেশন ইন দ্য সেন্স যে আপনার দুদকের যদি মনে করে যে তারা এই ক্ষমতা রাখে,
তাহলে তো মানে বাংলাদেশের সবকিছুর মালিক এখন দুদকই হয়ে যাবে, সবার উপরে ছড়ি ঘোরানোর ক্ষমতা দুদকেরই চলে আসবে। কারণ সেকশন 166 কেমন ভাবে আপনি কিন্তু আমরা তো হাসপাতালে ডাক্তারকে চাই, এবং এটা দীর্ঘ সময় ধরে, যদি ডাক্তারদের কথাই বলি, প্রধানমন্ত্রী, আমাদের আগের স্বাস্থ্যমন্ত্রী কথায় কথায় বক্তৃতায় এটা বলতেন, হাসপাতালে ডাক্তার থাকতে হবে, যার যেখানে কাজ। আজকে প্রধানমন্ত্রী রোববার প্রধানমন্ত্রী বলেছেন যে কর্মক্ষেত্রে চিকিৎসককে পাওয়া না গেলে সঙ্গে সঙ্গে ওএসডি করতে হবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে হ্যাঁ লাভ হতে পারে, কারণ কর্মক্ষেত্রে সে যখন একজন অনুপস্থিত থাকে, ওই অনুপস্থিত থাকাটা ডাজ নট নেসেসারিলি কনস্টিটিউট অ্যান অফেন্স আন্ডার 166। এটার কারণটা হচ্ছে যে আপনার 166 এর মধ্যে একটা ইন্টেনশন থাকতে হয়। সেই ইন্টেনশন প্রমাণের বিষয়টা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আপনি প্রমাণের বিষয়টা তো অনেক পরে আসছেন, আপনি প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট হবে। কারণ আপনি যদি অনুপস্থিত থাকেন যে একটা রোগী যাতে মারা যায়, আপনাকে ইন্টেনশন দেখাইতে হবে। তো সেই ওই যে ওই দিন যে অনুপস্থিত ছিল, সেই রোগী মেরে ফেলার জন্য অনুপস্থিত ছিল নাকি অন্য কোনো কারণে অনুপস্থিত ছিল? কারণ টু ইন্টেনশন থাকতে হবে টু কজ ইনজুরি টু সামওয়ান। হ্যাঁ, তো ইন্টেনশন প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট। হাসপাতালে ডিউটি না করে উপজেলা সদরে একটা ক্লিনিক খুলে সেখানে তখন রোগী সেটা ইনজুরি না। 166 টার আন্ডার না হলেও সে অন্য অনেক অপরাধ উনি সংগঠিত করছেন, সেটার জন্য ওনাকে জেলে না গেলেও ওনার চাকরিচ্যুত হওয়া উচিত। সেটা হচ্ছে যে আপনার সার্ভিস রুলের আন্ডারে তার যে ডিউটি, যে দায়িত্ব পালন করা হচ্ছে, সেটা যদি সে পালন না করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। সেই ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য আপনার কিন্তু অন্য আইন আছে, সেই আইনটা হচ্ছে সিভিল ফাংশন। কিন্তু ওনারা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ওনারা কেন গেলেন? আমার কাছে যেটা মনে হয়, ওনারা নিজেরাও জানেন যে আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি 166 এর আন্ডারে কারোর বিরুদ্ধে একটা মামলা করেছেন, তার মানে তাহলে আপনি যদি গিয়ে থাকেন, যে ধরে থাকেন, আপনি যদি মনে করেন যে সেই অপরাধটা সংগঠিত করেছে, তাহলে তো আপনার উচিত ছিল যে প্রসিকিউশন স্টার্ট করেন। মূল উদ্দেশ্য ছিল একটা স্ট্যান্ডবাজি করা, সবাইকে জানানো দুর্নীতি দমন কমিশন এখন আসছে, মেবি পাবলিক পার্সপেক্টিভ থেকে হয়তো ওনারা একটা মেসেজ পাঠাতে চাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি শেষ করে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি আসলে যখন আপনার লিমিটেড রিসোর্স, আপনি ওই লিমিটেড রিসোর্সটাকে কতটা ইফেক্টিভলি ব্যবহার করতে চাইবেন, কতটা দূর যাবেন, এই সিদ্ধান্তটা আসা উচিত তাদের। সেটা হচ্ছে যে আমার দর্শকরা ওই রাঘব বোয়াল ধরতে বলেন আপনাদের এবং ওই জায়গাটাই যাচ্ছি। তার আগে ব্যারিস্টার সাহেব যেটি বলছেন 166 এর নট অনলি আপনার ইন্টেনশন, এখানে আছে অর নোয়িং ইট টু বি লাইকলি দ্যাট হি মে। উনার যদি জানা থাকে যে এই কারণে ইনজুরি ঘটবে তাহলেও হবে, এটা ইন্টেনশনের বিষয় নয়। মানে আইন খণ্ডিতভাবে পড়লে এরকম ব্যাখ্যায় আসবে। আপনি আমাকে বলেন 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে দুদক, আমি শেষ করি, 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে দুদক, আপনি কয়টা মামলা সেকশন 166 এর আন্ডারে পর্যন্ত করেছেন? কয়টা মামলা আপনি ফাইল করেছেন বলেন? আমার মতন বলতে দেন। বিশেষজ্ঞ বলল যে মামলা না হয়ে থাকলে তো আমার মতন বলতে হয়তো অসুবিধা কি ইউজ করছেন ভাই, এরকম ভয় দেখিয়ে না, কিন্তু দুদক যদি আমাকে একটু বলতে দেন। তো সেই জায়গায় আছে, আইনের মধ্যে সেটা আছে যে আপনার যদি জানা থাকে এবং তা সত্ত্বেও যদি আপনি আইন সঙ্গত যে কাজ সেটা যদি না করেন কিংবা উল্টাটা করেন, এটা হলে হবে। এখন কথা হচ্ছে আমি যাচ্ছি, এখন হচ্ছে একটু বলি আমার উপরে যা দায়িত্ব আমি যদি না পারি, এখানে হচ্ছে যে আমরা মামলায় যেতে পারি, যাচ্ছি না। ব্যারিস্টার সাহেব বলেছেন সেকশন 17 এর কথা, উনি 3-4টা কথা বলেছেন। সেকশন 17-এ এও পর্যন্ত কতগুলো হয় গুনে দেখেন, সেখানে অনেকগুলো কথা বলা আছে। শুধু মামলা, তদন্ত, অনুসন্ধান নয়, দুদকের গবেষণা করবার কথা, কেন তদন্ত হচ্ছে, কি বলে আপনার দুর্নীতি ঘটছে, সেইটি কি বলে আপনার গবেষণা করবার কথা, এবং গবেষণা করে সেটার কারণ খুঁজে বের করারও দায়িত্ব আছে। আরেকটা হলো প্রতিরোধের ক্ষেত্রে তার ক্ষমতা আর কতদূর প্রসারিত করতে পারে, প্রশ্নটা বোধহয় সেটা তুলতে চেয়েছিলেন। সেটা আমাদের সক্ষমতার উপরে। আর হচ্ছে যে আপনার রিসোর্সটা আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার তো ক্ষমতা, অশেষ ক্ষমতা আছে, মানে আপনি 1000 কোটি টাকার দুর্নীতি ধরবেন নাকি শিক্ষকের দুর্নীতি ধরবেন? এটা হচ্ছে যে আপনার আমাদের দেশের বাইরের দেশের যে ধরনের দুর্নীতি, তার যে ফল, সেইটি জনদুর্ভোগের জায়গায় যায় না অতটা, যেটা আমাদের দেশে হয়ে দাঁড়িয়েছে যে জনদুর্ভোগের শেষটায় আপনি কোন জায়গায় যাবেন, কোথাও। শিক্ষকের দুর্নীতি ধরবার জন্য শিক্ষা অফিসার আছে। এখন আমার কথা হচ্ছে সেইটাই যে শিক্ষা অফিসার তো কাজ করছেন না, আমরা কি করছি, আমরা এই কাজের ফলে সচেতনতা ওনাদের জায়গায় দিতে চাই যে আপনারা কাজ করেন আপনাদের জায়গায়,
তাহলে আমি আর কাজটা করব না। মানে এক রকমের আমি তাহলে সরকারি প্রশাসনকে বড় জায়গায় সাহায্য করা? আমি বড় জায়গায় কাজ করব, সরকারি ইয়েকে সাহায্য করা নয়, তাদেরকে সতর্ক করা যে আপনি আপনার কাজটা করেন, না হলে আপনিও চলে আসবেন এই আওতায়। আর অসংখ্য ধন্যবাদ। জনদুর্ভোগের যে জায়গাটা, সেটা তো আপনাকে কাউকে অ্যাড্রেস করতে হবে। এটা যে আমরা করছি, আমাদের কাছে ছোট মামলাও যেমন আছে, বড় মামলাও তেমনি আছে। আরো অনেক জায়গায় আপনারা যাবেন সেই প্রত্যাশাও দর্শকের আছে। অসংখ্য ধন্যবাদ মহিদুল ইসলাম, ধন্যবাদ ব্যারিস্টার তানজিবুল আলম, ধন্যবাদ মিকাইল শিপার, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে গণফোরাম সংসদে যাবে, শপথ নেবে, এই নিয়ে করবো আলোচনা।